তখন আমরা জানাই যে স্যার আমরা তো কোনো মারামারি করতে আসি নাই, আপনি যদি আমাদের বসতে না দেন উঠাই দিলে দিবেন, কিন্তু যতক্ষণ বসছি আমরা আমাদের দাবির কথাগুলো জানাতে চাই। পরবর্তীতে আমাদের পরিবহন সম্পাদক, পরিবহন প্রশাসক আমাদের তারেক বিন আতিক স্যার আসে, তিনি এসে আমাদেরকে জানায় যে তোমরা যদি এখন না উঠো তাহলে ছাত্র দলকে দিয়ে তোমাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হবে, এখানে রাস্তা ক্লিয়ার করতে হবে আমাদেরকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক জুলাই বিপ্লব নিয়ে একটি সেমিনারের এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করে। এখানে আমরা আমন্ত্রিত অতিথি ছিলাম। আমি ভিতরে বসার পরে আমি ভিতর থেকে জানতে পারি যে আমাদের যোগসুর কয়েকজন সদস্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী তারা কয়েকটি দাবি সম্বলিত কয়েকটা প্লেকার্ড নিয়ে ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু প্রক্টোরিয়াল টিম তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এই অবস্থায় যেহেতু আমার শিক্ষার্থীরা এখানে আছে, আমি বাইরে বেরিয়ে আসি। আসার পরে দেখছি যে শিক্ষার্থীদের মোটা দাগে 3টা দাবি নিয়ে তারা এখানে প্ল্যাকার্ড নিয়ে এখানে ঢোকার জন্য চেষ্টা করছে। প্রথম দাবি, আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা যমুনা অভিমুখে যখন আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে তখনকার সরকার আমাদেরকে 20 কোটি টাকা দিয়েছে অস্থায়ী আবাসন নির্মাণের জন্য, এবং তখন থেকেই এটা ফাইনাল বিষয় যে এই টাকা দিয়ে 1600 শিক্ষার্থীর জন্য 7 একর যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি আছে এখানে অস্থায়ী আবাসন নির্মাণ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে তারা একটা 10তলা ভবন নির্মাণ করবে, এবং আমরা শুনতে পেয়েছি ছাত্র দলের একজন নেতাকে এই টেন্ডার দেওয়ার জন্য তারা এই ধরনের কাজ হাতে নিয়েছে, এবং সাথে আরও 900 কোটি টাকা অ্যাড করে তারপর ইউজিসিতে চিঠি পাঠিয়েছে। এখানে শিক্ষার্থীদের দাবি স্পষ্ট, সেই 900 কোটি টাকা কবে আসবে কোনো নিশ্চয়তা নেই, এবং এই আবাসন কবে নির্মাণ শুরু হবে কবে শেষ হবে তাও প্রশাসন নিশ্চিত করেনি, এমনকি কতজন শিক্ষার্থী সেখানে থাকতে পারবে তাও নিশ্চিত না। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম মোটামুটি 400 থেকে 500 শিক্ষার্থী সেখানে থাকতে পারবে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের আপনারা জানেন সব থেকে বড় সমস্যা আবাসনের সমস্যা। আমাদের দাবি স্পষ্ট, এই 20 কোটি টাকা দিয়ে শিক্ষার্থীদের জন্য অতি দ্রুত একটা বিষয় আমি পরিষ্কার করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এই যে আপনাদের যে দাবিগুলো এটা তো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, ভিসির কাছে, তাই তো? কিন্তু এখানে ছাত্রদের সঙ্গে আপনাদের সমস্যাটা কেন? জি আমি একটু পরিষ্কার করছি। এই দাবিটা নিয়ে যখন শিক্ষার্থীরা যায়, আরেকটা দাবি ছিল হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের যে দ্বিতীয় ধাপের কাজ এটা যাতে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়, এবং তৃতীয় দাবি আমাদের 17,000 শিক্ষার্থীর জন্য মাত্র একজন ডাক্তার। আপনি বিশ্বাস করবেন এই যুগে এটা আসলে চলে না, একজন ডাক্তার, কোনো ল্যাব টেকনিশিয়ান নেই আমাদের বিশ্ববিদ্যালয়ে, একজনও নেই। আমাদের দাবি ছিল একজন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে এবং মেডিকেল সেন্টারে একজন ডাক্তার নিয়োগ দিতে হবে। এই 3টা দাবিতে যখন আমরা বিভিন্ন সময় যাই তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সবসময় বলে যে ইউজিসি আমাদেরকে অনুমোদন দিচ্ছে না, যার কারণে আমরা এটা করতে পারছি না। সুতরাং শিক্ষার্থীরা বাধ্য হয়ে এই বিষয়গুলো ইউজিসির চেয়ারম্যান মহোদয় যেহেতু এসেছেন তাকে জানানোর জন্য তারা শুধুমাত্র এখানে যেতে চাইছেন, কিন্তু তারা যখন ঢুকতে না পারছে আমি বাইরে এসে দেখলাম যে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। পরবর্তীতে আমি বললাম, প্রক্টরদেরকে অনুরোধ করলাম যে স্যার আমি তো শিক্ষার্থীদের প্রতিনিধি, এদের 2-3 জন যেতে যাচ্ছে, আমি নিয়ে যাই, কোনো হইহুল্লো হবে না, কোনো সমস্যা হবে না। তারা শুধু তাদের এটা দেখাবে, ইউজিসির চেয়ারম্যান মহোদয়কে জানাবে যে আমরা এই সমস্যার মধ্যে আছি, তারা বেরিয়ে আসবে। কিন্তু তখন প্রক্টর মহোদয়ের যে তার সাথে সহকারী প্রক্টর ছিল তারা আমাদেরকে ধাক্কাধাক্কি করে। ইতিমধ্যে ছাত্রদলের যে আহ্বায়ক মেহেদি হাসান হিমেল তার নেতৃত্বে একটা বড় গুন্ডা বাহিনী এখানে এসে তারা আমাদের উপরে ওখানে ধাক্কাধাক্কি করে আমাদের বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং আমাদের যে পোস্টারগুলো ছিল এগুলো তারা ছিঁড়ে ফেলে। পরবর্তীতে আমাদের শিক্ষার্থীরা যখন কোনোভাবে ঢুকতে পারছে না ভিতরে, তারা আমাকেও ঢুকতে দেয়নি। পরবর্তীতে আমরা একদম ভবনের সামনে এসে একটা জায়গায় বসে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা অবস্থান কর্মসূচি করি। শিক্ষার্থীদের উদ্দেশ্য ছিল ইউজিসির চেয়ারম্যান মহোদয় যখন বের হয়ে যাবেন তখন তিনি দেখবেন যে শিক্ষার্থীরা এই দাবিগুলো নিয়ে আছে, তারা এই সমস্যার ভিতরে আছে, এটা শুধুমাত্র তাকে দেখানোর জন্য শিক্ষার্থীদের এই অবস্থানটা ছিল। কিন্তু দুঃখের বিষয় 5 থেকে 7 মিনিট অবস্থান করার পরে আমাদের যে প্রক্টর মহোদয় নাসির উদ্দিন স্যার এসে আমাকে জানায় যে তোমরা যদি এখান থেকে না উঠে যাও তোমাদেরকে ফোর্স করে সিন ক্রিয়েট শব্দটা ব্যবহার, সিন ক্রিয়েট করে তোমাদেরকে এখান থেকে আমরা উঠিয়ে দেব। তখন আমরা জানাই যে স্যার আমরা তো কোনো মারামারি করতে আসি নাই, আপনি যদি আমাদের বসতে না দেন উঠাই দিলে দিবেন, কিন্তু যতক্ষণ বসছি আমরা আমাদের দাবির কথাগুলো জানাতে চাই।
পরবর্তীতে আমাদের পরিবহন সম্পাদক, পরিবহন প্রশাসক আমাদের তারেক বিন আতিক স্যার আসে। তিনি এসে আমাদেরকে জানায় যে তোমরা যদি এখন না উঠো তাহলে ছাত্র দলকে দিয়ে তোমাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হবে, এখানে রাস্তা ক্লিয়ার করতে হবে আমাদেরকে। তখন আমরা বলি যে স্যার আপনারা যদি এইটা করেন, একজন স্যার হিসেবে শিক্ষার্থীদেরকে আপনারা এমন আচরণ করেন, এইটা তো ফেসিবাদী আমলের আচরণ হয়ে যাচ্ছে। আমরা তো এখানে কোনো ধরনের অসঙ্গতি কিছু করছি না, আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরছি। তার 3 থেকে 4 মিনিটের ভিতরে স্যার যখন চলে যায়, তারপরে ছাত্রদলের একটা বড় দল আসে, প্রায় 70-80 জন বা 100 জন হবে। তারা এসে আমাদের, তারা মেহেদি হাসান হিমেলের নেতৃত্বে তারা এসে রুমি, সুমন সর্দার, মেহেদি হাসান হিমেল এবং সবথেকে বেশি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে জাফর আমাদের শিক্ষার্থীদেরকে, নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে। তারা আমরা বসে অবস্থান করছিলাম, আমাদের গায়ের উপর থেকে হেঁটে তারা এখান থেকে চলে যায় এবং আমাদেরকে ফেলে দেয়। এক পর্যায়ে আমরা যখন এখানে বসতে না পারি, উঠে দাঁড়ানোর চেষ্টা করি, তখন আমাদের শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারা শুরু করে। মারতে মারতে একটা গ্রুপকে তারা শহীদ মিনারের দিকে নিয়ে যায়। শহীদ মিনারের এখানে আমাদের ফেরদাউস শেখ, যে জুলাই বিপ্লবে এখানে গুলিবিদ্ধ হয়েছিল, তার গুলির জায়গায় এমন গুরুতর আঘাত করে সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা তাকে নিয়ে আসি, আপনারা হসপিটালে আছে, প্রত্যেকটা কথা আপনারা ফ্যাক্ট চেক করতে পারবেন, সিসি ক্যামেরা চেক করতে পারবেন, আমাদের স্টেটমেন্টের ভিতরে আপনার বিন্দুমাত্র অসঙ্গতি পাবেন না। তাকে গুরুতর আহত করা হয়, এখানে আমরা তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। তাকে যখন দেখছি যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আমি তাকে ধরার চেষ্টা করি। আমি বলি ভাই, আমি তো ছাত্রদের প্রতিনিধি, আমি আপনাদের হামলা করতে আসিনি, ওকে আমি নিয়ে যেতে চাই। তখন হিমেলের নেতৃত্বে কয়েকজন আমাকে ধরে ফেলে এবং পিছন থেকে মুহুর্মুহু আমার মেরুদণ্ডে এবং মাথার এখানে কিল, ঘুষি এবং তারা লাথি দিতে থাকে একাঘারে। একটা পর্যায়ে আমি যখন পড়ে যাই, আমার সাথে আমার 2 জন কর্মী ভাই তারা আমাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন শিক্ষার্থীকে তারা মেরে রাস্তায় একদম শোয়াই ফেলছে, মাথায় রক্তে একদম রঞ্জিত হয়ে গেছে ক্যাম্পাস। আমি বলি ভাই, ওকে আমার কাছে দেন, আমি নিয়ে যাই। বলতেছে না, তুই ক্যাম্পাসে থাকতে পারবি না, তোকে বের করে দেওয়া হবে। একসময় আমার জামা ছিঁড়ে, আমার জুতা ছিঁড়ে, টেনে হিসড়ে আমাকে কিল ঘুষি দিয়ে ক্যাম্পাস থেকে 60-70 জন নিয়ে আমাকে বের করে দেওয়া হয়। এবং আমাদের যারা মেডিকেল সেন্টারের সামনে আহত হয়েছিল 3-4 জন শিক্ষার্থী, আব্দুল আলিম আরিফ, জকসুর জিএস, মেহেদি হাসান, আবদুল্লাহ ফারুক সহ বেশ কয়েকজন একদম মেডিকেল সেন্টারের সামনে আহত হয়। তখন তারা ইমিডিয়েট চিকিৎসার জন্য তাদেরকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। মেডিকেল সেন্টারে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট পরে বা একটু সময়ের এদিক ওদিক হতে পারে, তারা মেডিকেল সেন্টারে যায় এবং মেডিকেল সেন্টারে ভাঙচুর করে এবং মেডিকেল সেন্টারে যে বেড ছিল, বেড তুলে তারা আমাদের জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদির গায়ে এমন জোরে আঘাত করে, মেহেদি প্রায় সেন্সলেস হয়ে যায়। এবং একটা কাঠ দিয়ে আমার জকসুর সদস্য আবদুল্লাহ ফারুকের পায়ে গুরুতরভাবে আঘাত করেছে, পা হয়তো বা ভেঙে গুরুতরভাবে ইনজুরি হয়েছে। এক্সরের জন্য এক্সরে রিপোর্ট আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ছাত্র শক্তির সেক্রেটারি আমাদের শাহিন মিয়াকে গুরুতরভাবে জখম করা হয়েছে তার মাথায়। আমাদের আরও কয়েকজন শিক্ষার্থী এখানে আছে, খুবই খারাপ অবস্থা। জকসুর জিএস, যিনি 17,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি, তার চোখে এমনভাবে আঘাত করা হয়েছে, চোখ কেটে 2টা পাল্লা আলাদা হয়ে গেছে। পরবর্তী ডাক্তাররা এখানে এসে সেলাই দিয়ে 2টা পাল্লা যুক্ত করেছে। এটার প্রমাণ আছে, ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন।